বিএনপি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে, বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন। এইটাকে বলে ঠেলার নাম আব্বাজান। নির্বাচন কমিশন এখন ঘোষণা করেছেন যারা পর্যবেক্ষক সাংবাদিক তারা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। বিদেশি জরিপে তারেকের হার, ভোটের আগে এগিয়ে গেল জামায়াত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আর নিজ দলের চাঁদাবাজির কথা স্বীকার করলেন তারেক রহমান। অতীতের অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে চাইলেন। নির্বাচনী প্রচার প্রচারণা একদম শেষ মুহূর্তে তারেক জিয়া জাতির কাছে ক্ষমা চাইলেন। এই ক্ষমা চেয়ে তিনি বিএনপির 12টা বাজিয়েছেন, বিএনপির ভোট যা ছিল তাও কমিয়েছেন। মানবতা বিরোধী অপরাধে সালমান ও আনিসুলের ফাঁসির রায়, শেষ রক্ষা হলো না দরবেশ সালমান এফ রহমানের। টাকা যাত্রাই চাহারটা লন, ভোট দিবেন কইলাম হাসে। নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী ক্যাম্পে হামলা, সিসিটিভি ফুটেজে মিলল মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা। বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। এখানে তো একজন মাদক সম্রাট আছে জানেন। নির্বাচনটা আসলে ঢাকা 8 আসনে হচ্ছে। প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। নির্বাচনের আর মাত্র একদিন বাকি। প্রিয় দর্শক, নির্বাচন কমিশনাল গঠন করার পর থেকেই নির্বাচন কমিশনালকে নিয়ে আলোচনা বা সমালোচনা থামছেই না। প্রিয় দর্শক, জামাতের সকল নেতাকর্মীরা নির্বাচন কমিশনাল বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে বা বিএনপির হয়ে কাজ করছে। অপরদিকে বিএনপি বলছে নির্বাচন কমিশনার জামাতের হয়ে কাজ করছে বা জামাতকে সমর্থন করছে। প্রিয় দর্শক, এমতো অবস্থায় এসে যখন নির্বাচন কমিশনাল থেকে ঘোষণা দিল ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ বা ভোট কেন্দ্র থেকে শুরু করে ভোট কেন্দ্রের 400 ফিটের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। প্রিয় দর্শক, এই কথাটি বলার পর থেকেই কিন্তু জামাত সহ যে 10 দলীয় ঐক্যজোট রয়েছে তারা কিন্তু এই কথাটিকে প্রতিহত করলো বা নির্বাচন কমিশনাল ঘেরাও দেওয়ার কথা হুঁশিয়ারি দিল। প্রিয় দর্শক, বিএনপি কিন্তু ঠিক এই সময় এসে কোনো কিছু বলল না। তাই প্রিয় দর্শক, অনেক বিশ্লেষক মন্তব্য করছেন তাহলে হয়তোবা নির্বাচন কমিশনাল বিএনপির হয়ে কাজ করছে, বিএনপিকেই সমর্থন করছে। প্রিয় দর্শক, এখন আপনার মূল্যবান মতামতটি কি তা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আনিসুল রহমান এবং সালমান রহমানের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে এই ভিডিওর মধ্যে সাজানো হয়েছে। প্রিয় দর্শক, তাই বলছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্বাচনী প্রচার প্রচারণা একদম শেষ মুহূর্তে তারেক জিয়া জাতির কাছে ক্ষমা চাইলেন। এই ক্ষমা চেয়ে তিনি বিএনপির 12টা বাজিয়েছেন, বিএনপির ভোট যা ছিল তাও কমিয়েছেন। আমি যে কথাটা বলি যে তারেক কথা বললেই বিএনপির ভোট কমে। বেচারা কপাল খারাপ, বেচারা কুমিল্লায় ইপিজেড করার ঘোষণা দেন, অথচ কুমিল্লা ইপিজেড আছে 2001 সাল থেকে, 1 সাল থেকে বা 2000 সাল থেকে হাসিনা করেছিল। এরপরে এখন ঢাকা যাত্রাবাড়িতে বসে ঘোষণা দেন যে আমরা ইপিজেড করা হবে, অথচ তার 6 কিলোমিটার 5.5 কিলোমিটার পরে আদম ইপিজেড। আর আমরা ইপিজেড করার মতো কোনো জায়গা নেই। ইপিজেড মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা জানেন তারেক? বাংলাদেশে কয়টা ইপিজেড আছে? ইপিজেডের কাজ কি এটা জানেন? মনে হয় না। আবার গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিবে। কতটা অবাস্তব এবং ফালতু প্রতিশ্রুতি দিতে পারে। তো তারেক যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিটিভিতে, আমি জামাতে দিয়েছেন, আমি এই দুইটার মধ্যে তুলনা করবো। তো তারেক যে ভাষণের মূল কথা যে আমরা অতীতে ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি, মানে ক্ষমা চেয়েছেন। দেখেন, রাজনীতিতে এই সময় এসে ক্ষমা চাওয়া এটা চলে না। এটা আরেকটা ভুল করলেন, বিএনপিকে আরেকটা বাস দিলেন, আত্মস্বীকৃত বাস। ওই যে আমরা দেখি এবং হাসি মজা পাই। বিএনপির এক বুদ্ধিজীবী আছে, একদম ইতর শ্রেণীর, রেজাউল করিম রনি, মানে ওই দাস মালিকের মতো। তারেকের মেয়ে এদের একটু পা চাটতে পারলে, এদের পা ধোয়া পানি খেতে পারলে, এদের জুতো আগাই দিতে পারলে খুশি। সেই রেজাউল করিম রনিকে, ওই ছেলেটাকে অনেকে টক শুধু ডাকে। গরিব একটা ছেলে, ওর কিছুই নেই, টাকা পয়সাও নেই, ওই দালালি করে খায়, চাটে। বিএনপি ক্ষমতা আসলে কিছু একটা পদ পদবি পাবে, এই জন্য এইসব চাটে। রেজাউল করিম রনি বলছে যে জামাত বিএনপিকে ডিবেটে ডাকছে, তারেক জিয়াকে ডিবেট করতে পারলেই তো তাদের লাভ। তারা ছোট ছোট অংশ কেটে কেটে ভিডিও বানাবে, ফটো কার্ড বানাবে, তারপর বলবে যে বিএনপি অশিক্ষিত, কি খ্যাত সাপড়ি, দেখছো? মানে নিজেরা নিজেদের বাস দিচ্ছে কিভাবে, মানে যা ঘটবে ওইটা বলে দিচ্ছে। তার মানে ডিবেট করে যা অর্জন করতো ওটা ওই রেজাল্ট করে নিজে অর্জন করে দিয়েছেন, যে বিএনপি সাপড়ি দল, এটা প্রমাণ করে। মানে প্রমাণ করা লাগবে না ভাই, বিএনপি এমনি সাপড়ি দল। এইভাবে বিএনপি নিজেরা নিজেদেরকে বাস দিচ্ছে। এখন তারেক জিয়া দুঃখ প্রকাশ করেছেন অতীতের ভুলের জন্য। এখন অতীতের বিশেষ করে 2001 থেকে 2006 জন্য, 2001 থেকে 2006 শাসনামলের সবচেয়ে বড় ভুল ছিল বা বড় বিষয় ছিল বিএনপি দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে বেশ কয়েকবার। তাহলে এখন ওইটার জন্য ক্ষমা চান। এর অর্থ হলো যে বিএনপি এখন আত্মস্বীকৃত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। দেখেন, এটা রাজনীতি, এটা মা ছেলে মা বাবা সম্পর্ক নয়। অতএব আপনাকে কেন ক্ষমা করবে? না, ক্ষমা করার প্রশ্ন আসে না। এটা ক্ষমা করার বিষয় নয়। এটা সন্তান ভুল করলে মা বাবা ক্ষমা করে দেয়, কিন্তু এটা রাজনীতি, এটা মাল্টি পার্টি ডেমোক্রেসি। এখানে আপনার চাইতে অনেক যোগ্য লোক বসে আছে, আপনি ভুল করেছেন, এটা আবার স্বীকার করছেন। এই স্বীকার করার কারণে তো ভোটাররা বলে যে না, এ তো আসলেই ভুল করেছে, এ তো দুর্নীতি, এ তো হাওয়া ভবন, এ তো 21 গ্রেনেড হামলাকারী।
এই জঙ্গিবাদের উত্থানকারী। তো একে ভোট দিব কেন? তুমি যাও, নতুনদের জন্য ছেড়ে দাও। রাজনীতি এইটাই। ক্ষমা চেয়ে রাজনীতিতে পুনর্বাসিত হওয়া যায় না, অ্যাটলিস্ট মাল্টিপার্টি ডেমোক্রেসিতে হওয়া যায় না। যদি এরকম হতো যে একদলীয় শাসন, ভুল করেছেন, দল একটা কিছু করেন, মানে চায়নার মতো, চায়নায় অনেকগুলো দল আছে, 9টা দল আছে, কিন্তু বাস্তবে একটা দল সিপিসি। এখন এরকম যদি একটা বিষয় হয় যে এক দল, তাহলে আপনার ক্ষমা চাওয়ার বিষয়ে একটা যৌক্তিকতা আছে। কিন্তু যেখানে মাল্টিপার্টি ডেমোক্রেসি, যেখানে ইলেকশন হচ্ছে, মানে একটা নির্দিষ্ট সময় পর ইলেকশন হয়, সেখানে আপনি ভুল স্বীকার করলেন মানে আপনি এখানে শেষ, যান, আপনি ভুল করেছেন মানে আপনার সময় শেষ। তো এই কাজটা তারেক রহমান করেছে। কতটা চাপড়ি হলে ওই গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার মতো অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে। তো দর্শক, অন্যদিকে আমিরে জামাত জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রায় 18 মিনিট ভাষণে তিনি যা বলেছেন, অধিকাংশ ভোটার আমিরে জামাতের মাধ্যমে কনভিন্সড। 71কে ধারণ করেছেন, 24কে ধারণ করেছেন, এবং 24কে যতটুকু ক্রেডিট দরকার অক্ষর অক্ষর দিয়েছেন। 24 ভিত্তিক বাংলাদেশের, 71 ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। এমন কোন বিষয় নেই যেটা নিয়ে কথা না বলছে। তাবলিগ জামাত থেকে শুরু করে সব বিষয় নিয়ে কথা বলেছে। তো দর্শক, একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সুন্দর সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং নিজেদেরকে বিশ্বাসযোগ্য হিসেবে জাতির কাছে প্রমাণিত করতে পেরেছে জামাত, যার ফলে জামাতের মাধ্যমে, আমিরে জামাতের মাধ্যমে পুরো জাতি কনভিন্সড, অধিকাংশ ভোটার কনভিন্সড। আর তারেক রহমান কবিবাজ, একদিকে ক্ষমা চেয়ে, এখন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, আত্মস্বীকৃত হাওয়া ভবন নিজে স্বীকার করলেন। কৌশলগত কারণে সেই হাওয়া ভবনের সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনকে দৃশ্য ভোটের বাইরে রেখেছেন, কিন্তু গিয়াসউদ্দিন আল মামুনের ভাইকে তো আপনি নমিনেশন দিয়েছেন। ভিতরে ভিতরে তো তলাতলে সম্পর্ক আছে। এই জাতি ভুলে নাই হাওয়া ভবন কেলেঙ্কারি। নির্বাচনে আগ মুহূর্তে এরকম আরো অনেক ভিডিও আপনারা দেখবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কি তারেক কি, তো এই ছেলেটা পুরো নির্বাচনী প্রচারণায় ব্লান্ডার করে বিএনপিকে ডুবিয়েছে, শেষে এসে ক্ষমা চেয়ে বাকিটা ডুবিয়েছে। এখানে ক্ষমার কোনো বিষয় না। আপনি ভুল করেছেন, আপনি চলে যান। ভুল করেন নাই, কি করেছেন ওইটা বলেন, অথবা ভুল করে থাকলে নতুন ভাবে কি দিতে পারবেন ওইটা বলেন। আপনি এসেছেন অতীত নিয়ে বলছে না, আপনি তারা খেয়েছেন। দর্শক, তরুণরাই পারবে আগামী নতুন বাংলাদেশ করতে, এবং তারুণ্য ভিত্তিক প্রতিশ্রুতি পুরো জেনজিকে জামাত ম্যানেজ করেছে। তরুণীরা সবাই এখন দাঁড়িপাল্লার পক্ষে, নট বিএনপির পক্ষে। দর্শক, বিএনপির ইশতেহারে যে কপি পেস্ট এবং বৈপরীত্য, উভয় উপরে বলে গণভোটে হ্যাঁ, আবার ইশতেহারে গণভোটে না, সবকিছু ফাঁস হয়ে গেছে এই তারেকের কারণে। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা হচ্ছে এবি পার্টির, কপি করেছে, কপিবাস। 2001 সালে যে তাদের ইশতেহার, সেই ব্যারিস্টার মওদুদরা যেটা করে দিয়ে গেছেন, ওই ইশতেহার কপি পেস্ট করে দিয়েছেন তারেক রহমান। অনেক কিছু হুবহু, এই ন্যায়পাল গ্রহণ করবো, অমুক তমুক। ন্যায়পাল কি, তারেক রহমান বলতে পারেন? জানেন? জানার কথা তো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু না আনহা, হযরত আয়েশা না আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটা উচ্চারণই করতে পারে না। বদর যুদ্ধে হযরত আয়েশার নেতৃত্বে হয়েছিল, হযরত আয়েশা। এটা নাম উচ্চারণ করার কোনো পদ্ধতি? অশিক্ষিত কোথাকার। একজন সাহাবীর নাম কিভাবে উচ্চারণ করতে হয় এটা জানে না, হযরত আয়েশা। এটা সাহাবীদের প্রতি অবমাননা, তুচ্ছ তাচ্ছিল্যমূলক উচ্চারণ। হযরত কি, রাদিয়াল্লাহু আনহা এটা বলতে হবে, এটা জরুরি। হযরত এটা তার নামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা ইরানীরা বলতো। ঠিক আছে, আপনি বলেন, সমস্যা নেই। এটা নিয়ে বললে যে বলা যাবে না তা না। হযরত আমাকে বলতে পারেন, সমস্যা নেই, হযরত সুলাইমান আলাইহিস। কিন্তু আপনি সাহাবীর নাম উচ্চারণ করতে পারেন না, তাও আবার বদর যুদ্ধে সেনাপতি বানিয়ে দেন তাকে, কি পারেন? তো দর্শক, আপনি যদি দুজনের ভাষণ শুনেন, তারেক জিয়া এবং আমিরে জামাতের, পার্থক্য স্পষ্ট বুঝতে পারবেন। তারেক জিয়ার কোন মিশন প্ল্যান কিছু নেই, বরং অতীতের দুর্নীতির স্বীকারোক্তি আছে। আর জামাতের আমির একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, সুখী, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা উন্নত সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন জামাতের আমির। টাকা যাত্রা ইচ্ছা হাতটা লন, ভোট দিবেন কইলাম হাসে। অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে। কালো টাকা নাকি বাজারে ছাড়া হয়েছে, সত্য মিথ্যা জানি না, তবে এইটুক বলি, টাকা দিতে আসলে টাকাটা লয়ে লইবেন, টাকা ফেরত দেওয়ার কাম নাই। এদের অবৈধ টাকা এরা অবৈধভাবে দিবে, আবার যদি এমপি হইতে পারে আপনাদের কাছ থেকে 100 গুণ উঠাই নিবে। তবে টাকা লইবেন ঠিকই, ভোটটা দিবেন নিজের মাইয়ারে। টাকা যাত্রা ইচ্ছা হাতটা লন, ভোট দিবেন কইলাম হাসে। কি ঠিক আছে নি? একটা কথা মনে রাখেন ভাইরা আমার, আজকে যে অবৈধ 500 টাকা দিবে, সে কালকে আপনার বরাদ্দের 50 লাখ টাকা পকেটে ভরবে। অবৈধ টাকা না থাকলে অবৈধ টাকা দেয়া যায় না। আর অবৈধ টাকার উৎস হচ্ছে জনগণের হকের টাকা মাইরা নেয়া। গত 18 মাসে বড় দলের চাঁদাবাজি দেখেন নাই, ধান্দাবাজি দেখেন নাই, মামলা ব্যবসা দেখেন নাই, অনেক কিছু দেখছেন। আশা করি এইরকম চাঁদাবাজ, ধান্দাবাজ, মামলাবাজ, বাটপার আপনারা সেই রকম প্রতিনিধি বেছে নেবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার ভোট আপনি দেবেন, দেখে শুনে বুঝে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, যোগ্য প্রার্থী দেখে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, সৎ, যোগ্য, মেধাবী প্রার্থীকে দেবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের একটা ভোটের দাম কয়েক কোটি টাকা। একটা ভোট নির্ধারিত হয় আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ। সুতরাং একটা ভোট যদি আপনারা নষ্ট করেন,
আপনাদের আগামীর 5 বছর একটু একটু করে পিছায় যাওয়ার সময় হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার ভাইদের কাছে অনুরোধ করছি, 12 তারিখ সেন্টারে ফল ঘোষণা হবে, সই হবে, সহকারী প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করবে, তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন। এর আগে কেউ কেন্দ্র ছাড়বেন না, না, না। বিএনপি দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে, বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন। ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে এবং আপনাদেরকে আমি দয়া করে বলছি, দোকানদার ভাইরা, আজকের থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করবেন। এখন এই মুহূর্তে আমার লোকের খাজনা হবে, কেউ বাধা সৃষ্টি করলে তাকে প্রতিহত করবো, তাকে তার অনেক প্রচারণ দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে পাঠাচ্ছেন না। আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছি ব্রেক আপ টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদবি করতো বিএনপি, আজকাল দেখেন কেমন বেদবি করছে ওয়াজের স্টেজে উঠা। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? এরপরে বেদবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে, একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে। সেদিন দেখলাম ঠাকুরগাঁয়ের বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলের সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে বাড়িঘর থাকবে না। শুনেন। যৌক্তিক সমালোচনা করবেন, আমরা আপনাদেরকে বাহাবা দিব, ধন্যবাদ দেব। মিথ্যা সমালোচনা করবেন, আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্বের প্রতিবাদ করব। কাউকে ছাড়া দেওয়ার সময় নেই। তবে একটা জিনিস মির্জা আলমকে নিয়ে যে কথা তুলবে, আঙ্গুল তুলবে, বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়িঘর আমরা। এবার নাম মতিউর রহমান, ঠাকুরগাঁ সদর উপজেলার বিএনপি নেতা। যৌক্তিক আর অযৌক্তিক কেন বুঝবে? কে ঠিক করবে? বিএনপি তো ঠিক করবে। আর অযৌক্তিক হলে বাড়িঘরে হামলা করবে। রাজনীতিতে সমালোচনা থাকবে না? সমালোচনা তো থাকবেই, অযৌক্তিক সমালোচনাও থাকবে। সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না? অবশ্যই পারবে ধরতে। তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন? এরা উপজেলার নেতা, এরা তো শিখে বড় নেতা দেখে, তাই না? আগা হাল যেদিকে যায় পিছা হাল সেদিকেই যায়, তাই না? দেখেন বিএনপি এমপি কি বলে, কি ভাষায় দেখেন। কিছুদিন আগে হারুনকে ধরেছিলাম না, ঠান্ডা ছিল কিছুদিন, আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে। ভাষা বাদি দিলাম। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোঁজ জিয়াউর রহমান করছেন। হারুন যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে। ছাত্ররা কিন্তু খুবই স্পষ্টভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পদ ছেড়ে দিবে, উপদেষ্টা পদ ছেড়ে দিবে। তাও ভয় যায় না এদের। সমস্যাটা কই? মানে ওরা কি বুঝে না? মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন, নাকি বেশি খাইছিল? তো বিএনপি নেতা কর্মীরা একটা বেপরা হয়ে উঠছে কেন? টাকা কামানোর জন্য, আর অন্যকে হুমকি দেওয়ার জন্য। এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপিকে খোটা দেয়। মাত্র 15 ঘন্টার মধ্যে জামাত ইসলামী, জামাত শিবির অসম্ভবকে সম্ভব করে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে নির্বাচনের 3 দিন আগে প্রমাণিত হলো জামাত ক্যান ডু। যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জামাত ইসলামী ক্ষমতায় আসতে এবং টিকে থাকতে সক্ষম, জামাত তার প্রমাণ দিয়ে দিয়েছে। জামাতের সক্ষমতা দেখে বিএনপি অবাক, বিএনপি হতাশ, বিএনপির এখন জলে। বিএনপির কি শুরু হয়েছে আমি দেখাবো এই আলোচনায়। দর্শক, নির্বাচনের 3 দিন আগে আমি তারেক রহমানের কিছু ছবি জুম করে দেখলাম, অথবা আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি, আমরা কিন্তু রাজনীতি বিশ্লেষণে বডি ল্যাঙ্গুয়েজ, হাত জাগানোর স্টাইল, কথা বলার টোন, ভোকাল থেকে শুরু করে তার পোশাক পরিচ্ছদ সবকিছুই কিন্তু পার্ট অফ পলিটিক্যাল অ্যানালাইসিস। তারেক রহমানের ছবি দেখলাম, তারেক রহমানের চেহারা নষ্ট হয়ে গেছে, হতাশার ছাপ। ছেলেটা নাদুস নদুস লন্ডন থেকে এসেছে, আর এখন কেমন যেন দেখলেই মনে হয় যে হারু পার্টি, পরাজিত পার্টি। ওই যে ডাকসুতে আবিদ হারার আগে, হামিমরা হারার আগে যেরকম চেহারা সুস্তার মতো হয়ে গিয়েছিল, তো এরকম অবস্থা তারেক জিয়ার। চেহারার দিকে তাকানো যায় না, কণ্ঠ থেকে কথা বের হয় না, পরাজয় সব আলামত। আর জামাতের দিকে তাকান, আমির জামাত ইজ স্মার্ট, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আপনারা শুনবেন। দর্শক, বিএনপি একটা বিষয় খুব কষ্ট পেয়েছে। নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে। এর অর্থ হচ্ছে মোবাইল বাইরে রেখে আসো, আমরা আকাম টাকাম করবো, ভিতরে কিছু বিএনপি করবে, তোমরা একটা ভিডিও করে এটা নিয়ে কাউ করবে না। কিন্তু না, জামাত শিবির এমন হাউ কাউ শুরু করেছে। রাতে ইসি প্রজ্ঞাপন জারি করেছে, রাতে তো ঘুমানোর সময় জারি করেছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সাদিক কায়েম ছেলেটা এমন হাউ কাউ শুরু করেছে, পুরো বাংলাদেশে তোলপাড় লাগিয়ে দিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমন অবস্থা করেছে, মানে নির্বাচন কমিশন সরকার সবার ঘুম হারাম, যে নির্বাচন হবে তো না সব এলোমেলো করে দিবেন, অবস্থা খারাপ। দর্শক, এই পরিস্থিতিতে সাদিক কায়েম প্রথমে থ্রেট দিয়েছেন যে এইসব ফাজলামি চলবে না। এরপরে নুরুল ইসলাম সাদ্দামদের সাথে, খালিদুজ্জামানদের সাথে ঢাকার একটা ক্যাম্পেইনে স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে এটা চলবে না। এরপরে নির্বাচন কমিশনে দৌড়ে গেছেন কাদেরকে নিয়ে? যাদেরকে বাংলাদেশে অনেকে মব স্টার বলে, এবি জুবাইর, মোসাদ্দেকদের নিয়ে। এখানে কিন্তু ফরহাদ কিংবা মহিউদ্দিনদেরকে নিয়ে যান নাই, এবি জুবাইর আর মোসাদ্দেককে নিয়ে গেছে। এবি জুবাইর, মোসাদ্দেক এরা এমন মাল, সর্বমিত্র চাকমা, এরা কিন্তু জামাতের পক্ষে ভোট চায়, কিন্তু এরা শিবির না। এরা এমন মাল, নির্বাচন কমিশনকে পিটিয়ে সোজা করতে পারে না। কোন সেনাবাহিনী নির্বাচন কমিশন কাউকে ওরা ভয় পায় না। সেনাপ্রধানকে মোসাদ্দেক, এবি জুবাইর এক থ্রেট দিয়ে একটা পত্রিকা সাংবাদিকদের উঠিয়ে নিয়েছিল, ওদের থ্রেটে সেনাপ্রধান ফেরত দিয়ে গেছে, ছেড়ে দিয়েছে সবাইকে। অতএব ওরা কারা? সাদিক কায়েমরা কাদেরকে সাথে নিয়ে চলে? এই বাংলাদেশে কোনো উল্টোপাল্টা জামাত, এনসিপি, শিবির এদেরকে বোকা বানাবে। বিএনপি ক্ষমতা আসতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সন্ত্রাসী করতে ঢুকবে, একদম খেয়ে ফেলবে এবি জুবাইর আর মোসাদ্দেকরা। আর শিবির তো নীরব খেলোয়াড়, গুপ্ত খেলোয়াড়। বলবেন গুপ্ত, বলেন। এই গুপ্ত বলতে বলতেই তো শিবির ক্ষমতা আসবে। আর শিবির গুপ্ত রাজনীতি করেছে বলে আজকে জামাত ক্ষমতা আসবে। আর শিবিরের গুপ্ত রাজনীতি হলে সব জায়গায় শিবির জিতবে।
যারা হেকমতের রাজনীতি করতে পারে, ওরা যেটাকে গুপ্ত বলে, এরাই হচ্ছে সবল। সারা পৃথিবীতে যারা হেকমত অনুসরণ করতে পারে, এভাবে নিজেদেরকে প্রয়োজন মতো হিডেন রাখতে পারে, সময় মতো ডিসক্লোজ করতে পারে, এরাই আজকে সুপার পাওয়ার হয়েছে। সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের এই গোপন রাজনীতি সম্পর্কে এই মূর্খের দল ওরা কিছু জানে? হোয়াটএভার। সাদিক ক্যাম্প দৌড়ে গিয়েছে নির্বাচন কমিশন কার্যালয়, যে থ্রেড দিয়েছে যে সব ফাজলামি বন্ধ করেন, বন্ধ করবেন না একদম সব তছনছ করে দিব। এবি জুবাইর আর মোসাদ্দেক কি ভাষায় কথা বলে এটা তো আমরা জানি। আমার মনে হয় যে নির্বাচন কমিশনার সিসি ওখানে হাত পাকাপাকি শুরু হয়েছে ওদেরকে দেখে, যে কি আমাকে এখানে বসে মারতে শুরু করে কে জানে। তো দর্শক, সাথে সাথে ফলাফল সাদিক ক্যাম্প বের হয়ে বলছেন যে না, এরা বলছে যে ঠিক আছে এটা বাতিল। এদিকে আমিরে জামাত নিজে তো আলটিমেটাম দিয়েছিল, ঘেরাও করার হুমকি দিয়েছে, নাহিদ ইসলাম দিয়েছে। এরপরে আমিরে জামাত অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবাইর এদেরকে পাঠিয়েছে যে জুবাইর তুমি যাও, তাড়াতাড়ি বলো যে আমি বলেছি এইসব, এটা লাথি দিয়ে ফেলে দাও এইসব নিয়ম কানুন। কিছুক্ষণের মধ্যে আমরা খবর পেলাম, এর মানে প্রজ্ঞাপন জারির 15 ঘন্টার মধ্যেই আমরা খবর পেলাম ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইজি সচিব। এর মানে প্রত্যাহার হয়ে গেছে। তো 15 ঘন্টার মধ্যেই ফলাফল দেখছেন জামাত শিবির কি পারে, তাদের সক্ষমতা কি। এখন নির্বাচন কমিশনকে ঘাট ধরে আঙ্গুল বাঁকা করে তাদের অবৈধ সিদ্ধান্ত থেকে ফিরে আসতে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে বিএনপির কোনো অবদান নাই। বিএনপি চুপ ছিল, বরং বিএনপি এই প্রত্যাহারে কষ্ট পেয়েছে তার প্রমাণ দেবো। বিএনপি এখানে হতাশ, কারণ বিএনপির লোকজন একযোগে প্রশ্ন তুলছে। দেখেন, এই মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা এই বিষয়ে কোনো প্রশ্ন নাই, চুপ। মানে এটা আসলে বিএনপির পক্ষে কাজ করার জন্য নির্বাচন কমিশন তারেক রহমানের নির্দেশে গোপনে এটা করেছে, এটা তো আমরা জানি। তারেক রহমানের কর্মী না সিসি, সমস্যা নেই। একদম খালেদা জিয়ার উপদেষ্টা, এখন তারেক জিয়ার উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার আন্ডারে নির্বাচন করে শিবির জিতেছে না, ওরকম জিতবে, সমস্যা নেই। তো আসলে এখানে এরা বিএনপি অ্যাক্টিভিস্টরা সবাই প্রশ্ন তুলছে সাদিক ক্যাম্প কেন ইসিতে গেল, সিসির সাথে বৈঠক করলো কেন। যেমন বিএনপি আব্বা এখন প্রসূতি সাংবাদিক জুলকারনাইন সাহেব, বিএনপি কিন্তু আব্বা মানে, বিএনপি কাদেরকে আব্বা মানে, জুলকারনাইন সাহেবকে আব্বা মানে, বিএনপি গরু মহিউদ্দিন নামের এক নাস্তিক আছে ওরে আব্বা মানে। এদের লেখা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শেয়ার করে। আপনি চিন্তা করছেন ওরা কোন পর্যায়ে অধপতনে গেছে। নির্বাচনের বাকি জুলকারনাইন সাহেব লিখেছে, এটা আবার ছাত্রদলের নেতা নেত্রীরা শেয়ার করছে। নির্বাচনের বাকি আছে 72 ঘন্টা, এই সময় নির্বাচন কমিশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা সভা করবে নাকি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা করবে। এখন যদি সকল ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচন কমিশন গিয়ে কমিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে চায়, তখন কমিশন কি করবে? আরে গারল, সকল ছাত্র সংগঠন আর ডাকসু কি এক? ডাকসু নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর ওয়েট কি এটা তুমি জানো না? ডাকসু সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে। ডাকসুর হিস্ট্রিকাল তাৎপর্য কি? বাংলাদেশে যদি একজন ছাত্র কোথাও অ্যাক্সেস পায়, সে পাবে ডাকসুর ভিবি। এখানে ছাত্র সংগঠন গেছে, এখানে শিবির গেছে না ছাত্র মজলিস গেছে, এখানে গেছে ডাকসু। এই ডাকসু যাওয়া মানে ছাত্র দল যাওয়া, পুরো ছাত্র সমাজের পক্ষ থেকে ডাকসু গেছে। এটা নিয়ে প্রশ্ন তোলে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ডাকসুর তুলনা করে, কোন পর্যায়ে গারলাল অপদার্থ হলে এটা করতে পারে, এর মেধা কি? দর্শক, হাসিনা এখন প্রমাণ বের হচ্ছে যে হাসিনার দালাল ছিল, কিন্তু উপর উপর মানে মূল হচ্ছে কচুকাতি। তো কচুকাত যখন যার পক্ষে থাকে এই দালালেরা তখন তার পক্ষে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন সাদিক ক্যামেরা কেন, এটা ছাত্রদল নেতা নেত্রীরা সবাই শেয়ার করছে। হ্যাঁ, সাদিক ক্যামেরা কেন গেল? সাদিক মানে খুব কষ্ট পেয়েছে, কারণ সাদিক ক্যামেরা ওখানে যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়ে এনেছে, এটা মানতে পারছে না। জলে জামাত শিবিরের সক্ষমতা থেকে জলে, এভাবে জ্বলতে থাকবে আর জামাত ইসলামী ক্ষমতায় আসবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।